নমস্কার বন্ধুরা, কাহিনীর নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন সম্ভবা আমি যুগে যুগে। অমিত একটি উচ্চ পরিবারের সন্তান। তার বাবা কলকাতার একজন সফল উদ্যোগপতি। তাদের গার্মেন্টসের বিজনেস রয়েছে। অমিত কিছুদিন আগেই বিদেশ থেকে বাড়িতে ফিরেছে। সে বিদেশে MBA পড়তে গেছিল। দেশে ফিরে সে নিজের বাবার কাছে যোগ দিল এবং প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে তার কাজ ছিল তাড়াহুড়ো করে রেডি হয়ে অফিসের পথে রওনা দেবে, কারণ তার প্রতিদিনই প্রায় অফিসে যেতে লেট হয়ে যেত। আজও ঠিক একই রকমের পরিস্থিতি। এমনিতেই খুব ঠান্ডা পড়েছিল, চারদিকে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির হাওয়ায় ঠান্ডা যেন আরও বেড়ে গেছিল। আজ অমিতের কাজে যেতে একদম ভালো লাগছিল না, কিন্তু অমিতের বাবা তাকে কোম্পানির অধিকাংশ দায়িত্ব দিয়ে রেখেছিলেন, তাই অমিতের তো কাজে যেতেই হতো। বাধ্য হয়ে সকাল সকাল সে ব্রেকফাস্টটা শেষ করে নিজের গাড়িটি নিয়ে কাজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। সকাল থেকে সন্ধে তার এভাবে নিজের অফিসেই সময় কেটে যায়। অফিস থেকে বাড়ি আর বাড়ি থেকে অফিস, মাঝখানে বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটানোর জন্য খানিকক্ষণ সময় পর্যন্ত তার কাছে থাকে না। অমিতের বাবা একজন স্ট্রিক্ট মানুষ ছিলেন। তিনি অমিতকে কাজ ছাড়া অন্য কোনো কিছুতে সময় কাটানোর অনুমতি দিতে চাইতেন না। এদিকে অমিতের মা তো সব সময় নিজের বান্ধবীদের সঙ্গেই ব্যস্ত থাকত। বাড়িতে কাজের থেকে ফেরার পর তার বাড়ির মেয়েরা তাকে খাওয়ার বেড়ে দিত। খাওয়ার খেয়ে সে আবারও রাত্রে ঘুমিয়ে পড়ত। সকালবেলা তাড়াহুড়ো করে আবার নিজের অফিসে চলে যেত। তার এইভাবেই জীবন কাটছিল। দীর্ঘদিন কাজের চাপে অমিতের আর কিছু ভালো লাগছিল না। তার মনে হচ্ছিল সে যেন কিছুদিনের জন্য কোথা থেকে ঘুরে আসুক। সে নিজের বাবাকে এই সমস্ত কথা জানালো। সে বলতে লাগলো, দেখো বাবা, আমি প্রায় 6 মাস হয়ে গেছে দেশে ফিরেছি, আর এই সময়ের মধ্যে আমি কাজ ছাড়া আর কোনো কিছুই করতে পারিনি, কোনো জায়গায়ও ঘুরতে যেতে পারিনি। আমাকে কিছুদিনের জন্য ছুটি দাও, আমি কোনো জায়গায় ঘুরতে যেতে চাই। অমিতের বাবাও দেখলো যে দিনের পর দিন কাজ করতে করতে অমিত বিষাদগ্রস্ত হয়ে পড়ছে, তাই তাকে কিছুদিনের জন্য ছুটি দেওয়া প্রয়োজন। অমিতের বাবা তাকে 1 সপ্তাহের ছুটি দিলেন, আর অমিত ছুটি পেয়ে নিজের একটি ট্রাভেল ব্যাগে নিজের কিছু জিনিসপত্র গুছিয়ে গাড়ি নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। কোথায় যাবে সে কিছু জানতো না, কিন্তু সে কোথায় যাচ্ছে, তার গন্তব্যস্থল কোথায়, সেটা সম্বন্ধে তার কোনো আইডিয়া ছিল না। এভাবেই কিছু দূর যাত্রা করার পর অমিত একটি গ্রামের মধ্যে প্রবেশ করলো। গ্রামটি খুব পুরনো ধরনের ছিল। গ্রামে একটা মোবাইলের টাওয়ার ছিল না, কোনো কমিউনিকেশন ছিল না। গ্রামে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই অমিতের মোবাইলের টাওয়ার চলে গেল। এছাড়াও কিছু দূর যাওয়ার পর হঠাৎ করেই একটা পেরেকে তার গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেল। অমিত গাড়ি থেকে নেমে দেখলো তার সামনের একটি টায়ার পাংচার হয়ে গেছে। অমিত চারপাশে খুঁজতে লাগলো যে সেখানে কোনো মেকানিক পায় নাকি, কিন্তু অনেক খোঁজার পরও সেখানে সে কোনো মেকানিক পেল না। কিছু দূর যাওয়ার পর সে গ্রামের এক ব্যক্তিকে সাইকেল নিয়ে তার দিকে এগিয়ে আসতে দেখলো। সে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলো, আচ্ছা দাদা, এখানে কাছে ধারে কি কোনো মেকানিকের জায়গা আছে, অর্থাৎ কোনো এমন জায়গা আছে যেখানে আমি আমার গাড়ির টায়ারটা ঠিক করতে পারি? আসলে আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, আর আমি যদি এখানে গাড়ি ঠিক না করি তাহলে আমাকে এখানেই ফেসে থাকতে হবে। আমি এখানে কাউকেই চিনি না, কোনো জায়গাও চিনি না। সে ব্যক্তি অমিতকে জানালো এখান থেকে শহরের দূরত্ব প্রায় কয়েক কিলোমিটার। আপনি এর কাছে ধারে কোথাও কোনো মেকানিকের দোকান পাবেন না, আপনার এখানেই থাকতে হবে। আজকে তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন যদি আপনি হাঁটা দেন তাহলে গ্রামের পথ থেকে হাঁটতে হাঁটতে আপনি হয়তো রাত 12টার সময় শহরে গিয়ে পৌঁছাবেন। ততক্ষণে সব দোকান এমনিতেই বন্ধ হয়ে যাবে। আপনি কাজ করুন, আপনি এখানেই কোথাও এক জায়গায় থাকার ব্যবস্থা করুন, কালকে সকালে আপনি গাড়িটা ঠিক করতে চলে যাবেন। এদিকে অমিতের গাড়িটা যেই বাড়ির সামনে গিয়ে খারাপ হয়েছিল সেখানে এক ছোট্ট কুঁড়ে ঘর ছিল। সে কুঁড়ে ঘরে একটি অল্প বয়সী মেয়ে থাকতো। সে মেয়েটি যখন ঘর থেকে বেরোলো সে দেখলো তার বাড়ির সামনে একটি বিশাল বড় গাড়ি দাঁড়িয়ে রয়েছে। মেয়েটি ওই গাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে লাগলো এবং দেখার চেষ্টা করতে লাগলো গাড়ির ভেতরে কেউ আছে নাকি। অমিত যখন সেই লোকটির সঙ্গে কথা বলে গাড়ির কাছে আসলো সে দেখলো গাড়ির সামনে একটি অল্প বয়সী মেয়ে দাঁড়িয়ে রয়েছে এবং সে উঁকি মেরে গাড়ির ভেতরে দেখার চেষ্টা করছে। অমিত ভাবলো
হয়তো কেউ তার গাড়ির ভেতর থেকে কিছু চুরি করতে চাইছে। অমিত তাড়াহুড়ো করে সেই মেয়েটির কাছে চলে গেল এবং মেয়েটিকে ধমক দিয়ে বলতে লাগলো, এই তুমি এখানে কি করছো? আমার গাড়ির সামনে তুমি কেন দাঁড়িয়ে আছো? অমিতের গলার আওয়াজ শুনে মেয়েটি খানিকটা চমকে গেল। সে গাড়ির থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালো আর বলতে লাগলো, না না বাবু, আমি কিছু করছিলাম না। আসলে আমি দেখতে চাইছিলাম ভেতরে কেউ আছে নাকি। আমি এর আগে তো কোনোদিনও এত বড় গাড়ি দেখিনি, তাই একটু গাড়িটাকে দেখছিলাম। সে মেয়েটিকে দেখতে অপরূপা সুন্দরী ছিল। বয়স হয়তো এই 18-19 হবে। অমিত যখন মেয়েটিকে দেখলো, তাকে দেখে তার এক নজরেই ভালো লেগে গেল। অমিত বলতে লাগলো, তুমি কে? তুমি এখানে কি করছো? এখানে কাছাকাছি কি তোমার বাড়ি আছে? তখনই সেই মেয়েটি বলতে লাগলো, হ্যাঁ বাবু, আপনার গাড়িটা আমার বাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছে। ওই যে ছোট্ট কুঁড়ে ঘরটা দেখছেন, ওটাই আমার বাড়ি। তখনই অমিত বলল, তোমার বাড়িতে তুমি ছাড়া আর কেউ থাকে? আসলে আমার গাড়িটা খুব খারাপ হয়ে গেছে তো, আর কাল সকালের আগে আমি শহরে গিয়ে গাড়িটা ঠিকও করতে পারবো না। তাই যদি কোনোরূপ কোনো সাহায্য পাওয়া যেত খুব ভালো হতো। আসলে এই রাত্রে আমি কোথায় থাকবো, কি করব, আমি কিছুই বুঝতে পারছি না। তখনই সেই মেয়েটা বলতে লাগলো, আসলে বাবু, আমার বাড়িতে কেউই থাকে না, আমি একাই থাকি। আমার বাবা তো ছোটোবেলাতেই মারা গেছিলেন, আর কিছুদিন আগে আমার মাও মারা গেছেন। আমি এখানে একাই থাকি। অমিত যখন জানতে পারলো যে মেয়েটা সেখানে একা থাকে, অমিত বলতে লাগলো, তুমি এখানে একা থাকো? তা গ্রামের মানুষজন তোমাকে কোনো অসুবিধা হয় না তোমার এরমভাবে একা একা থাকতে? তখনই মেয়েটি বলল, একা মেয়ে অসুবিধা হয় না বই কি, অনেক অসুবিধা হয়, কিন্তু হাজার অসুবিধা সহ্য করেও তো বেঁচে থাকতে হবে। আমার তো অন্য কোনো উপায় নেই। আমার তো আত্মীয় স্বজনও কেউ নেই যে আমাকে নিজের কাছে এনে রাখবে। আমার বাবা মা প্রেম করে বিয়ে করেছিলেন, আমার দাদু ঠাকুমাও তাদেরকে মেনে নেননি। অমিত যখন মেয়েটির মুখে একথা শুনলো, তার খুব খারাপ লাগলো। সে বলতে লাগলো, সত্যি তোমার সঙ্গে খুব অন্যায় হয়েছে। তবে এত ফাঁকা জায়গায় তুমি এইভাবে একা একা থাকো, তোমার ভয় করে না? তখনই মেয়েটি বলল, ভয় তো করে, কিন্তু কি করব বলুন, আমার সঙ্গে থাকার মতো কেউ নেই। অমিত প্রথমে ভেবেছিল মেয়েটির বাড়িতে যদি মেয়েটির অন্য কোনো লোকজন থাকতো, অর্থাৎ মা বাবা কেউ থাকতো, তাদের কাছে সে সেদিন রাতটা তাদের বাড়িতে থাকার জন্য অনুরোধ করতে পারত। কিন্তু এই ব্যাপারটা একেবারেই অন্যরকম। মেয়েটি একা একা থাকে, আর এইভাবে তার বাড়িতে কোনো একজন ছেলে থাকাটা ঠিক হবে না। গ্রামের মানুষ হয়তো মেয়েটিকে খারাপ চোখে দেখবে। এমনটা ভেবেই অমিত সিদ্ধান্ত নিল সে নিজের গাড়িতেই রাত কাটাবে। তবে সমস্যা একটাই ছিল, সে নিজের জিপসি গাড়িটি নিয়ে এসেছিল, আর জিপসি গাড়িতে রাত কাটানোটা একটা সমস্যার ব্যাপার। তবে অমিতের কাছে করারও তো কিছুই ছিল না। মেয়েটি যখন দেখলো যে অমিত এইভাবে বাইরে রাত কাটাবে, তখন মেয়েটিরও খুব খারাপ লাগলো। মেয়েটি বলতে লাগলো, আচ্ছা বাবু, আপনি এক কাজ করুন, আপনি আমার বাড়িতে চলুন, আমার ঘরে আপনি আজ রাতটা কাটাবেন। অমিত বলল, না না, এটা হতে পারে না। তুমি একা একা থাকো, এইভাবে তোমার বাড়িতে যদি আমি রাতে থাকি, লোকে হাজারটা কথা বলবে। এছাড়াও তুমি একা একা থাকো, তোমাকে সকলে আজে বাজে কথা বলবে, তারপর আমি এখান থেকে চলে গেলে তারা তোমাকে এখানে টিকতে দেবে না। অমিতের কথা শুনে মেয়েটি হাসতে লাগলো। সে বলল, সত্যি আপনার মতো মানুষ আমি জীবনে কমই দেখেছি। মানুষ তো মানুষের সুযোগ নেওয়ার জন্য সব সময় ব্যস্ত হয়ে থাকে, আর আপনি একজন অজানা মানুষের সম্বন্ধে এতটা ভাবছেন। এমনটা বলেই সেই মেয়েটি নিজের ঘরে চলে গেল। শীতের রাতের হাড় কাঁপানো ঠান্ডায় অমিতের খুব কষ্ট হচ্ছিল। কিছুক্ষণ বাদে মেয়েটি নিজের ঘর থেকে কিছু কাঠ নিয়ে বাইরে বেরিয়ে আসলো, আর অমিতকে বলতে লাগলো, দেখুন, আপনি এক কাজ করুন, আপনি এই আমার বাড়ির উঠানে কাঠ জ্বালিয়ে বসে একটু আগুন পোহান, দেখবেন আপনার ভালো লাগবে। অমিত মেয়েটিকে ধন্যবাদ জানালো। তারপর সে ওই কাঠগুলো জ্বালিয়ে আগুন পোহাতে লাগলো। সেদিন প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, চারদিকে কুয়াশায় ভরেছিল। কিছুক্ষণ বাদে মেয়েটি 4টে রুটি আর সামান্য আলু ভাজা নিয়ে অমিতকে দিল, আর বলতে লাগলো, বাবু, আমার কাছে এর থেকে বেশি কিছু ছিল না, এতটুকুই ছিল ঘরে, তাই এই রুটি আর আলু ভাজাই করে দিতে পারলাম। অমিত মেয়েটিকে বলল, শুধু শুধু তুমি আমার জন্য এত কষ্ট কেন করতে গেলে? এর কোনো প্রয়োজন ছিল না। মেয়েটি বলল, না না, আপনি এত কষ্ট করে বাইরে বসে আছেন, আমি তো আপনাকে ভেতরে আসতে বলছি, আপনি তো তাও আসছেন না।
এমনটা বলেই মেয়েটি অমিতের হাতে খাওয়ার থালাটা দিয়ে আবারও ঘরে ঢুকে গেল। কিন্তু ঘরের ভেতর ঢুকেও মেয়েটির রাতে ঘুম আসছিল না। তার বারবার করে মনে হচ্ছিল একজন অসহায় মানুষ বাইরে এইভাবে শীতের রাতে বসে আছে, তার যদি কোনো সমস্যা হয়। এছাড়াও গ্রামে তো বিভিন্ন রকমের হিংস্র পশু ঘুরে বেড়ায়। আসলে তাদের গ্রামের আশেপাশে ঘন জঙ্গল ছিল এবং সেই জঙ্গল থেকে মাঝে মধ্যেই হাতি, শিয়াল এবং চিতাবাঘ চলে আসতো। অমিতের কথা ভাবতে ভাবতেই মেয়েটির যেন কখন চোখ লেগে এসেছিল। হঠাৎ করেই খুব জোর বৃষ্টির আওয়াজে মেয়েটির ঘুম ভেঙে গেল। মেয়েটি তাড়াহুড়ো করে ঘরের বাইরে বেরোলো, দেখলো অমিত নিজের জিপসির মধ্যে বসে আছে আর ঝমঝম করে বৃষ্টি পড়ছে। অমিত পুরোপুরি ভিজে গেছিল। মেয়েটি তাড়াতাড়ি করে ঘর থেকে একটি ছাতা নিয়ে বেরিয়ে আসলো আর অমিতের কাছে এসে বলতে লাগলো, বাবু আপনি ঘরে চলুন, এইভাবে যদি এই ঠান্ডার রাতে আপনি ভিজে যান আপনি অসুস্থ হয়ে পড়বেন। এখন অমিতের আর কিচ্ছু করার ছিল না। একেতে এত ঠান্ডা, তার উপরে এরকম বৃষ্টি হচ্ছে। অমিত বাধ্য হয়ে মেয়েটির ঘরে ঢুকে পড়ল। অমিত ঘরে ঢুকে দেখলো ঘরে আগুন জ্বলছে। অমিত তাড়াতাড়ি করে আগুনের সামনে বসে হাত সেঁকতে লাগলো। তখনই মেয়েটি নিজের ঘর থেকে একটি গামছা আর একটি পায়জামা পাঞ্জাবি বার করে অমিতকে দিয়ে বলল, বাবু আপনি গামছাটা দিয়ে মাথা মুছে নিন আর এই পায়জামা পাঞ্জাবিটা পরে নিন। এটা আমার বাবার পায়জামা পাঞ্জাবি, দেখবেন আপনার ঠিক হয়ে যাবে, আমার বাবা আপনারই মতো লম্বা চওড়া ছিল। অমিত মেয়েটির হাত থেকে পায়জামা পাঞ্জাবি নিল আর সেটা তাড়াতাড়ি করে পরে নিল। তারপর মেয়েটি অমিতের জন্য চা বানালো আর অমিতকে চা দিল। এই শীতের রাতে চা পেয়ে অমিতের খুব ভালো লাগলো। অমিত মেয়েটিকে বলতে লাগলো, আচ্ছা তোমার নামই তো আমার জানা হলো না, তোমার নাম কি? মেয়েটি বলল, আমার নাম হলো সুলেখা। সুলেখাকে দেখতে খুব সুন্দর ছিল। অমিতের প্রথম দেখাতেই সুলেখাকে ভালো লেগে গেছিল। অমিত বলতে লাগলো, তুমি যে এখানে একা একা থাকো, গ্রামের লোকজন তোমার সুযোগ নেওয়ার চেষ্টা করে না? কারণ আজকালকার সমাজ তো এইরকমই, একা মেয়ে পেলে মানুষ কখন সুযোগ নেবে সেটাই ভেবে কুল পায় না। সুলেখা বলল, দিনের পর দিন নিজেকে রক্ষা করার সংগ্রাম করে চলেছি, কিন্তু কি করব, আমার তো উপায় নেই কিছু। তখনই সুলেখা অমিতকে জিজ্ঞেস করলো, তা আপনি এখানে কি করতে এসেছেন? এই গ্রামে আপনার মতো মানুষকে তো এর আগে কখনোই দেখিনি। অমিত বলল, আসলে আমি কলকাতা শহরে থাকি, সেখান থেকে একটু কাজের ছুটি নিয়ে এখানে এসেছি। আমি গ্রাম ঘোরার জন্য এসেছিলাম, তো ঘুরতে ঘুরতে আমি এই গ্রামে পৌঁছে গেছি। হঠাৎ করে আমার জিপসির টায়ারটা পাংচার হয়ে গেল, আর তারপরই এই সমস্ত ঘটনা। সেদিন রাত্রে অমিত আর সুলেখা একে অপরের সঙ্গে অনেকক্ষণ গল্প করলো। অমিত সুলেখাকে বলতে লাগলো, আচ্ছা সব কিছুই তো বুঝলাম, কিন্তু তোমাদের এই গ্রামে দেখার কি কি জিনিস আছে? সুলেখা বলল, এখানে দেখার অনেক জিনিস আছে, ফুলের ক্ষেত আছে, সুন্দর সুন্দর মন্দির আছে, জঙ্গল আছে, অনেক কিছু আছে দেখার। অমিত বলল, তাহলে তুমি কি আমাকে তোমার গ্রামটা ঘুরে দেখাবে? সুলেখা বলতে লাগলো, অবশ্যই দেখাবো। পরদিন সকালে সুলেখা অমিতকে নিজের গ্রামটি ঘুরে দেখালো। এদিকে গ্রামের একজন ব্যক্তি অমিতকে সাহায্য করলো এবং শহর থেকে একজন মেকানিক নিয়ে আসলো। সেই মেকানিক অমিতের গাড়িটা ঠিক করলো। অমিত সুলেখার সঙ্গে ঘুরে যখন সুলেখার বাড়িতে ফিরল, সে দেখলো মেকানিক অলরেডি তার গাড়িটা ঠিক করে দিয়েছে। অমিত মেকানিককে তার প্রাপ্ত টাকা দিল এবং সুলেখাকে বলতে লাগলো, তোমার সঙ্গে দেখা করে আমার খুব ভালো লাগলো, আমি এখন আসি, যদি ভাগ্যে লেখা থাকে তাহলে তোমার সঙ্গে আবার দেখা হবে। সুলেখাও অমিতকে বিদায় জানালো। অমিত সেখান থেকে নিজের বাড়ি ফিরে আসলো। বাড়ি ফিরে সে নিজের বাবা মাকে সুলেখার সম্বন্ধে সমস্ত কিছু জানালো। সে বলতে লাগলো, বাবা আমি সুলেখাকে বিয়ে করতে চাই, ও একটা খুব ভালো মনের মেয়ে, কিন্তু ওর সাহারা বলতে কেউ নেই, বাবা মা কেউ নেই, আর ওই গ্রামে ও একা একা থাকে। আশেপাশের লোকজন ওর উপরে সব সময় কুনজর রাখে। মেয়েটাকে দেখতে খুব সুন্দর, আমি ওই মেয়েটাকেই বিয়ে করতে চাই। অমিতের বাবা যখন অমিতের মুখে একথা শুনলেন, তখন তিনি অমিতের উপর খুব গর্ব অনুভব করলেন, কারণ অমিতের বাবা একজন সৎ এবং ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন। তিনি অনুশাসন খুব ভালোবাসতেন। তিনি নিজের ছেলেকে সততার শিক্ষা ছোটবেলা থেকেই দিয়েছিলেন। তিনি সব সময় নিজের ছেলেকে এটাই শিখিয়েছিলেন যেন দরিদ্র মানুষকে, অসহায় মানুষকে সে সবসময় সাহায্য করে। এছাড়াও মেয়েদের প্রতি
অমিতকে তিনি যথেষ্ট যত্নশীল হতে শিখিয়েছিলেন। অমিতের বাবা তার এই সিদ্ধান্তে অমিতের উপর গর্ব অনুভব করলেন এবং পরদিন সকালে অমিতের বাবা মা আর অমিত একটি বিশাল বড় গাড়ি করে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। কয়েক কিলোমিটার গাড়ি ড্রাইভ করার পর তারা সুলেখার বাড়ির কাছে পৌঁছল। অমিত গাড়ি থেকে নেমে সুলেখার ঘরে ঢুকল। সুলেখা অমিতকে দেখা মাত্রই অবাক হয়ে গেল। সে বলতে লাগলো, বাবু আপনি আবার এখানে এসেছেন? অমিত বলল, সুলেখা আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম, তাই আমি আজ নিজের মা বাবাকে এখানে নিয়ে এসেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে নিজের জীবনসঙ্গী হিসেবে মেনে নেবে? সুলেখা যখন অমিতের মুখে এ কথা শুনল সে অবাক হয়ে গেল। সে ভাবতে লাগলো এটা কিভাবে সম্ভব। সে অমিতকে বলল, কিন্তু আপনি কোথায় আর আমি কোথায়? আপনারা আমার মধ্যে তো কোনোই মিল নেই। আমি সাধারণ দরিদ্র পরিবারের মেয়ে আর আপনি একজন কোটিপতি ঘরের ছেলে। আমার মতো মেয়ে কিভাবে আপনাদের সঙ্গে মানিয়ে নেবে? তখনই অমিত বলল, তোমার মতো মেয়েই আমার প্রয়োজন। আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকেই বিয়ে করব। তুমি বলো তুমি আমাকে তোমার জীবনে গ্রহণ করবে কি না? অমিতের কথা শুনে সুলেখা লজ্জায় নিজের মাথা নিচু করে নিল। তখনই অমিতের বাবা মা ঘরে ঢুকলো আর সুলেখাকে বলতে লাগলো, আমার ছেলে সত্যি একটা হীরের টুকরো মেয়ে পছন্দ করেছে। এত সুন্দর বৌমা যদি আমার থাকে তাহলে আমার কাছে এটা অনেক গর্বের বিষয় হবে। আমি তো সকলকে আমার বৌমার সঙ্গে পরিচয় করাবো। আমিও সবাইকে দেখাতে চাই যে আমার ছেলে কত সুন্দর বৌমা খুঁজেছে। সুলেখা অমিতের বাবা মাকে প্রণাম করলো। অমিতের বাবা মা সুলেখাকে নিয়ে নিজেদের বাড়িতে পৌঁছলেন এবং সেখানেই অমিত আর সুলেখার বিয়ের দিন ধার্য করা হলো। নির্দিষ্ট দিনে অমিত আর সুলেখার আড়ম্বরতাপূর্ণভাবে বিয়ে সম্পন্ন হলো। এক গরিব দুঃখী মেয়ে আজ রাজরানী হয়েছিল। অমিতের বাবা মাও খুব ভালো মনের মানুষ ছিলেন। তিনি সুলেখাকে সমস্ত কিছু শিখিয়ে পড়িয়ে নিজেদের মতো স্মার্ট এবং শিক্ষিত করে তুললেন। এখন অমিত আর সুলেখা সুখে শান্তিতেই নিজেদের জীবন কাটাচ্ছে। তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো? অমিতের সম্বন্ধে আপনারা কি বলতে চান? সুলেখার সম্বন্ধে আপনারা কি বলতে চান? আর অমিতের মা বাবার সম্বন্ধেই বা আপনাদের কি ধারণা? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন। বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। এছাড়াও আপনারা যদি আমাদেরকে আমাদের ফেসবুক পেজে ফলো করতে চান তাহলে আমি আমার ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।